আসসালামু আলাইকুম। দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ভয়েস অব আমেরিকার জরিপ, সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই, আসিফ নজরুল। টঙ্গীতে 5 দিনের জোর ইজতেমা শুরু। চিন্ময় কৃষ্ণ সহ ইসকন সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসাব জব্দ। চলতি মৌসুমে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে 34 ছাত্র সংগঠন ঐক্যমত। বিস্ফোরণে কাঁপল টেকনাফ, আতঙ্কিত এলাকাবাসী। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে এক ব্যাংকে 145 জনের চাকরি। দাম কমেছে চাল চিনির। অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে প্রস্তাব পাস। বাংলাদেশ ভিন্ন দেশ, তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না, চিন্ময় দাস ইস্যুতে মমতা। আদানিকে ঋণ দেওয়ার ব্যাপারে ভারতীয় ব্যাংকগুলো ঝুঁকি পুনর্বিবেচনা করছে। এবং বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠল যুব এশিয়া কাপের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নানা আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই কঠিন পরীক্ষায় অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আপাতত সন্তোষের জায়গায় আছে বলে ভয়েস অব আমেরিকার একটি জরিপে উঠে এসেছে। এই জরিপে বলছে, দেশের অধিকাংশ মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। যদিও জরিপে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে জরিপ করেছে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ। বৃহস্পতিবার এই জরিপ প্রকাশিত হয়। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত ওই জরিপে বলা হয়, 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। ভয়েস অব আমেরিকার এই জরিপের উদাহরণ টেনে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা। ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। বৃহস্পতিবার প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে। আমরা নিজেরাও দেখেছি, ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরও বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। আজ শুক্রবার থেকে শুরু হয়ে 3 ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত টঙ্গীতে 5 দিনব্যাপী জোর ইজতেমার প্রথম পর্বের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে মুসলিমরা। প্রথম পর্বের জোর ইজতেমার অংশগ্রহণ করবে মাওলানা জুবায়েরপন্থীরা। এরপর 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে মাওলানা সাদপন্থীরা। জোর ইজতেমা উপলক্ষে ময়দানে প্রস্তুতির কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানে ওলামায়ে কেরামগণ জোর ইজতেমায় অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসাবে লেনদেন 30 দিন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি বৃহস্পতিবার এসব ব্যাংক হিসেবে লেনদেনের স্থগিতের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এই নির্দেশনার ফলে চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জনের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন 30 দিন স্থগিত থাকছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের হিসাব সংক্রান্ত তথ্য, যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ফর্ম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী প্রভৃতি আগামী 3 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছে বিএফআইইউ।
চলতি মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় এ জেলায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ শুক্রবার সকাল ৯টায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.১১ ডিগ্রি সেলসিয়াস। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেখানে ৩৪টি ছাত্র সংগঠনের নেতারা অংশ নিয়ে জুলাই গণহত্যার দ্রুত বিচার, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করতে ঐক্যমত পোষণ করেছেন। বৃহস্পতিবার রাতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সঞ্চালনা করেন সংগঠনটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করা শুধু নিহতদের প্রতি দায়বদ্ধতা নয়, বরং এটি জাতির প্রতি ন্যায় বিচারের অঙ্গীকার। সীমান্ত সংলগ্ন মিয়ানমারে আরাকান আর্মি ও জান্তা সরকারের চলমান সংঘাতের জেরে বিমান হামলা ও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যার বিকট শব্দে কেঁপেছে টেকনাফ। আতঙ্কিত হয়েছে সীমান্তের লোকজন। বৃহস্পতিবার রাতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে টেকনাফের হিলা পৌরসভা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের স্থানীয়দের বসত বাড়ি। স্থানীয়রা জানান, নাফ নদীর ওপারে টেকনাফ সীমান্ত এলাকা জুড়ে থেমে থেমে কয়েক দফায় ভেসে এসেছে বিমান হামলার বিকট আওয়াজ, যার কারণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মীর মোহাম্মদ শাহীন, কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। ২০১১ সালে মুক্তিযোদ্ধা কোটায় সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকটিতে নিয়োগ পান তিনি। পেরিয়ে গেছে ১৪ বছর। এর মধ্যে একাধিকবার পদোন্নতিও পেয়েছেন, বেতন ভাতাও বেড়েছে। নিজের পছন্দ মতো ব্রাঞ্চে চাকরি করেছেন শাহীন। নানা সুযোগ সুবিধা আরও কত কি। তবে সম্প্রতি শাহীনের ঠকবাজি ধরা পড়ে যায়। গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে শাহীনের নিয়োগ অনুসন্ধান বলছে, শুধুমাত্র মীর মোহাম্মদ শাহীন একাই নয়, ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধার ভুয়া গেজেট নাম্বার বসিয়ে ব্যাংকটিতে অন্তত ১৪৫ জন চাকরি নিয়েছেন। সকলেই বহাল তবিয়তে আছেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে নিয়োগ পাওয়াদের কেউ কেউ এখন সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার, অফিসার, সহকারী অফিসার ও ডাটা এন্ট্রি অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। কেউ কেউ ২ থেকে ৩ বারও পদোন্নতি পেয়েছেন। অনেকে পছন্দ মতো নিজ জেলায় চাকরি করেছেন। ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে প্রস্তাব পাশ করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৩৪টি, বিপক্ষে পড়েছে ১৯টি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সিনেটে পাশ হওয়া প্রস্তাবটি এখন আবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার আগে সেখানে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সেখানে বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই প্রস্তাবটির সেখানে পাশ হওয়াটা নিশ্চিত। প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার পর আগামী বছরের জানুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরীক্ষামূলকভাবে চালুর ১ বছরের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। প্রস্তাবটির নাম রাখা হয়েছে দ্য সোশ্যাল মিডিয়া মিনিমাম এজ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে অন্য দেশের বিষয় হওয়ায় এই নিয়ে তিনি মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, এই সমস্যাটি কেন্দ্রীয় সরকারের সমাধানের বিষয় এবং তার রাজ্য সরকার কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলবে। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ভিন্ন দেশ, ভারত সরকার এটা দেখবে। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এটি নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করার কথা নয়। ভারতীয় ব্যাংকগুলো আদানি গ্রুপের সঙ্গে তাদের ঋণ ও প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন শুরু করেছে। ৮ জন ব্যাংকার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে ভারতীয় কর্মকর্তাদের $২৬.৫০ কোটি ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের সঙ্গে তাদের ঝুঁকি পর্যালোচনা করেছেন। আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম প্রথম ধাক্কাতেই $৩৪ মিলিয়ন পর্যন্ত কমে গেছে। সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
8 দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ে বাংলাদেশ সময় বেলা 11টা থেকে শুরু হয়েছে ম্যাচটি। টস হেরে ব্যাট করছে যুব টাইগাররা। 50 ওভারের এই খেলায় বাংলাদেশের যুবরা রয়েছে বি গ্রুপে। এই গ্রুপের বাকি 3 দল আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে এই গ্রুপে রয়েছে স্বাগতিক আরব আমিরাত, জাপান, ভারত ও পাকিস্তান। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ ছাড়াও উদ্বোধনী দিনে রয়েছে নেপাল শ্রীলঙ্কার ম্যাচ। এই ম্যাচটি হবে শারজায়। ছেলেদের ক্রিকেটে এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপের শিরোপা হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। যেখানে জাতীয় দল বারবার ব্যর্থ, সেখানে যুবাদের হাত দিয়ে সেরা অর্জনগুলো এসেছে। লাল সবুজের প্রতিনিধিরা সবশেষে আসরের চ্যাম্পিয়ন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।